বাংলাদেশের ৫ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে। প্রায় ৫০ লাখ মানুষ চাল কিনছে ১০ টাকা কেজিতে। ভয়েস অব আমেরিকার সাথে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দখল সহ নানা কারণে বছরের বেশিরভাগ সময়ে পানি থাকে না বেশিরভাগ নদীতে। নজরদারি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের অভাবকে দুষছেন নদী বিশেষজ্ঞরা। বারবার সময় দিয়েও অনলাইনে ভ্যাট নিবন্ধনের কাজ শুরু করতে পারেনি এনবিআর। প্রকল্প কর্মকর্তা জানালেন শুরু হবে অক্টোবরেই। ঢাকার বাইরে সুযোগ সুবিধা নিশ্চিতের তাগিদ। বাসাবাড়ির সোলার সিস্টেম ব্যক্তি পর্যায়ে বিদ্যুতের চাহিদা মেটালেও অবদান নেই জাতীয় গ্রিডে। সংযুক্ত করতে গবেষণা চলছে দাবি কর্তৃপক্ষের। এবং উপকূলের জেলেদের জালে ধরা পড়ছে পর্যাপ্ত ইলিশ। দক্ষিণের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে কর্মচাঞ্চল্যতা, বেড়েছে রাজস্ব আদায়ের পরিমাণ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশে বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের ৫ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে। প্রায় ৫০ লাখ মানুষ চাল কিনতে পারছে ১০ টাকা কেজিতে। ভয়েস অব আমেরিকার সাথে সাক্ষাৎকারে তিনি আরো বলেন তার সরকার দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। আমাদের যে লক্ষ্যটা যে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, আর্থসামাজিক উন্নতি করব, সেদিক থেকে ব্যাপক সাফল্য আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। কাজে সবসময় আমাদের একটাই প্রচেষ্টা ছিল যে কিভাবে বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করব, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করব, গৃহহারা মানুষকে ঘর দেব, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই যে মৌলিক চাহিদাগুলি এগুলি পূরণ করা। আমি এটুকু অন্তত দাবি করতে পারি যে আমাদের এই ৭.৫ বছরের মধ্যে আমরা বাংলাদেশের দারিদ্র্যের হার কমিয়ে এখন 22.4 ভাগে নিয়ে এসেছি। প্রত্যেক মানুষের মাথা পিছু আয় ১,৪৬৬ মার্কিন ডলারে আমরা উন্নীত করতে পেরেছি। আমাদের বাজেট আমরা বৃদ্ধি করেছি, প্রায় ৩,৪০,৬০৫ কোটি টাকার বাজেট আমরা ঘোষণা দিয়েছি। বাংলাদেশের ইতিহাসে এটা সর্ববৃহৎ বাজেট। দখল ও দূষণের ছোবলে মুমূর্ষু ঢাকার 4টি নদী। অবৈধ দখলে যেমন ক্রমান্বয়ে নদীগুলো ছোট হয়ে আসছে, তেমনি বর্জ্য অব্যবস্থাপনার কারণে বিপজ্জনক মাত্রায় দূষিত নদীর পানি যা পরিশোধন করেও ব্যবহারের উপযোগী হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন সমন্বয়হীনতা, আর নদী কমিশন বলছে লোক সংকটের কারণে সম্ভব হচ্ছে না অধিকাংশ পরিকল্পনা বাস্তবায়ন। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। দখল, ভরাট, আবর্জনা নিক্ষেপ নানাবিধ কারণে রাজধানীর নদীগুলো হারিয়েছে নিয়মিত গতি ও ছন্দ। কোনো কোনো অংশ স্রোতহীন হয়ে রূপ নিয়েছে আবর্জনার ভাগাড়ে। ঢাকা ঘিরে থাকা 4 নদী শীতলক্ষ্যা, তুরাগ, বালু ও বুড়িগঙ্গার প্রায় একই দশা। বর্জ্যের মিশ্রণে নদীর পানি সবর্ণ হারিয়ে কোথাও রং নিয়েছে লালচে, আবার কোথাও কালো। আর দখলের চিত্র তো আরও বেশি। সীমানা পিলার ছাড়িয়ে নদীর ভেতরে গড়ে তোলা হয়েছে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা। পাশাপাশি নদীর ভেতরে বালু ভরাট করে চলছে ব্যবসা। মোহাম্মদপুর বেণীবাঁধ এলাকায় নদীর জমি ভরাট করে গড়ে তোলা হয়েছে গ্যারেজ। কথা বলতে গেলে অনেকে এড়িয়ে যান। মাসুদ ভাইয়ের ওরা এই জায়গাটা পরট করছে। মাসুদ ভাই তো মনে করেন যে এটা আবার সঠিক, কিন্তু বাড়াটা নেয় না, বাড়ানে কিন্তু তাদের পোলাপানি নেয়। স্থানীয় এই নেতার ফোন নম্বর সংগ্রহ করে ফোন দিলে ওপাশ থেকে জানানো হয় তিনি মাসুদ নন। আপনারা তো জানেন যে এটা নদী ছিল, নদীটা ওরা পরট করছে। আপনি মাসুদ না? না না না, মাসুদের নাম্বার বলে যে এই নাম্বারটা দেয়া হলো আমাকে। না না, এটা মাসুদের নাম্বার, এটা আমার। এই নদী বিশেষজ্ঞের মতে অভাব রয়েছে পর্যাপ্ত নজরদারির, অভাব রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের। মাঝে এগুলো মনে হবে চর, আসলে চর না, এগুলো দখল করা হয়েছে। এই নদীগুলো জৈবিকভাবে মুমূর্ষ। যারা এই দখলগুলো দেখবে না, তারা হলো এটা নজরদারি করে নাই, বা তারা কোনো কোনো ক্ষেত্রে পেছনের দরজা দিয়ে তারা এক ধরনের সহযোগিতা করেছে। তাই মেনে নদী কমিশন বলছে লোক সংকট ও পরিবেশ অধিদপ্তর সহ অন্যান্য সেবা সংস্থাগুলোর আগ্রহের কমতি রয়েছে নদী পুনরুদ্ধারে। এই নদী রক্ষার জন্য
তেমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কাজ কেউ কোনো ডিপার্টমেন্ট বা কোনো মিনিস্ট্রি করেনি। এক্ষেত্রে আমি পরিবেশ অধিদপ্তরের তারা সেরকম ভাবে সফল হয়নি, বরং যদি খুব নেকেডলি বলি তারা ব্যর্থই হয়েছে। আমরা এখন এগুলোকে আইডেন্টিফাই করতে চাই কে তারা এই দায়ী। প্রভাবশালী ও রাজনৈতিক মদতপুষ্টদের নদী দখল এবং সেই দখল করা জায়গায় দেদারসে ফেলা হচ্ছে শিল্প কারখানার বর্জ্য। বিশেষজ্ঞরা বলছেন ভাববার সময় নেই। রাজধানীর চারপাশের নদীগুলোকে পুনরুদ্ধারে এখনই যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া যায় তাহলে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে নগর জীবনে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমে কেবল 3 মাস পানি থাকলেও বছরের অধিকাংশ সময় পানি শূন্য হয়ে পড়ে বেশিরভাগ নদী। একদিকে চর জেগে উঠছে, অন্যদিকে দখল হয়ে যাওয়া ধীরে ধীরে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে এক একটি নদী। সংশ্লিষ্টরা বলছেন নদী খননের বিকল্প নেই, আর এই কাজের জন্য বরাদ্দ করা অর্থ লোপাট হয়ে যাওয়ায় কাজের কাজ কিছুই হচ্ছে না বলেও অভিযোগ তাদের। এদিকে নদী খননের আশ্বাস দিলেন নৌপরিবহন মন্ত্রী হেদায়েতুল ইসলাম বাবুর। প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধা শহরের পাশ দিয়ে বয়ে চলা এ নদীর নাম আলাই। ঘাঘর থেকে উৎপত্তি হয়ে গোবিন্দগঞ্জ উপজেলায় মিশেছে কাটাখালী নদীর সাথে। 44 কিলোমিটার দৈর্ঘ্যের আলাই নদী ছিল এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার উৎস। কালক্রমে ভরাট হতে হতে নদীটি এখন মৃতপ্রায়। পানি টালা প্রত্যাহার করার ফলে আমাদের দেশে অসংখ্য ছোট নদী মরে যাবে, ফলে আমাদের পরবর্তী প্রজন্ম মরুভূমির মুখোমুখি দাঁড়াবে। ভাটিয়ালি, ভাওয়াইয়া গান, যেটা যে নদী থেকে এই গানগুলোর উৎপত্তি, সেই গানগুলো কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে। সেটা হলো একমাত্র কারণ কিন্তু নদী। সারা বছর নদ নদীগুলোতে পানি না থাকায় নদী নির্ভর বিভিন্ন পেশার মানুষের জীবন জীবিকা বিপর্যয়ের মুখে পড়েছে। নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বন্যার পানিতে ভেসে যায় গ্রামের পর গ্রাম। আবার পানি নেমে গেলেই দেখা দেয় তীব্র ভাঙন। বরাদ্দ হচ্ছে, স্যাংশন হচ্ছে, কাজ শুরু হবে, কই নাই তো। ঘাটের মধ্যে মাছ নাই, এখন কিভাবে আমরা জীবন যাপন করে? নদীটার পানি ঘুরে দেওয়া যায়, তাহলে আমাদের কঞ্চিপাড়া তথা গাইবান্ধা জেলা নদী ভাঙন থেকে রক্ষা পাবে। বিশিষ্টজনদের অভিযোগ, নদী শাসনের জন্য প্রতি বছর সরকার অর্থ বরাদ্দ দিলেও তার যথাযথ ব্যবহার হয় না। কয়টা ব্লক ফেললো, কয়টা বোল্ডার ফেললো, কিংবা কয় বস্তা মাটি ওখানে ফেলে নদী ঢাকাবার ব্যর্থ চেষ্টা করা হলো, এর কোনো হিসাব কিতাব নাই। যেহেতু ওইটার কোনো হিসাব নাই, অর্থ লোপাটেরও কোনো হিসাব থাকে না। অবশ্য নৌ পরিবহন মন্ত্রী জানালেন, নদীগুলোর নাব্য ফিরিয়ে আনতে সরকার নদী খননের কাজ শুরু করবে। আমাদের 53টি নদীপথ খনন এবং পরবর্তীতে আরো 53টি এবং বিশেষ নদী 12টি, মোট 118টি নদী আমরা খনন করব। ব্রহ্মপুত্র নদ ছাড়াও তিস্তা, করতোয়া, ঘাঘট, আলাই, মানস ও বাঙালি নদী গাইবান্ধার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এর মধ্যে ভরাট হয়ে গেছে করতোয়া। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। একই অবস্থা রংপুর অঞ্চলের নদ নদীগুলোর। এক সময়ের প্রমত্তা অনেক নদী এখন অস্তিত্ব সংকটে। যেগুলো টিকে আছে সেগুলো পরিণত হয়েছে মৌসুমী নদীতে। নদী রক্ষায় কখনোই কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় প্রভাব পড়েছে জীববৈচিত্র্যের উপর। বিশেষজ্ঞের মতে নদী রক্ষায় সরকারি উদ্যোগ এখনই জরুরি। শাকিল মাহমুদের ক্যামেরায় আরো জানাচ্ছেন মানিক সরকার। রংপুর অঞ্চলের এক সময়ের বহমান অধিকাংশ নদ নদী মৃতপ্রায়। আখিরা, বুড়িতিস্তা, খোকসা, ঘাঘট, মানাস, ভালুকা, বুড়াইল, আলাইকুড়ি সহ শতাধিক নদী যেন স্মৃতি এখন। মৃত এসব নদীতে এক সময় দূর দূরান্ত থেকে নৌকা নিয়ে আসতো সওদাগররা, সাজিয়ে তুলত ব্যবসার প্রসার। কিন্তু কালের বিবর্তনে সেসব হারিয়ে আজ পরিণত হয়েছে আবাদি জমিতে। এক সময় আমাদের এটা আলাইকুড়ি নদী ছিল, কিন্তু এখন কালের পরিবর্তনে এটা বিলুপ্তির পথে। এখন বাড়িঘর করছে, বিভিন্ন এলাকার লোকজন এখানে এসে নৌকার বাইচ হইতো। এই যে নদী ভরাট হয়েছে, এখন নৌকাও নাই, কিছুই নাই, মাছও নাই। বিশেষজ্ঞের মতে নদী মরে যাওয়া মানেই পানির স্তর নিচে নেমে যাওয়া। এতে করে জীববৈচিত্র্যের স্বাভাবিকতাও নষ্ট হচ্ছে, যার প্রভাব পড়ছে জনজীবনে। আজকে থেকে 10-15 বছর আগেও যে মাছগুলো পেতাম, এখন আমাদেরকে সেই মাছগুলো কিন্তু আমরা নিয়মিত পাই না। মানুষের বড় অংশ তার নদীর উপর জীবিকা নির্বাহ করে। নদীগুলো মরে যাওয়া মানেই হচ্ছে আমাদের এই জীবিকা নির্বাহের উৎসগুলো কমে যাওয়া। আর নদী বিশেষজ্ঞের মতে যেসব নদী এখনো জীবিত আছে সেগুলোও পরিণত হয়েছে মৌসুমী নদীতে। অধিকাংশ নদীগুলোই মারা গেছে, এখন মৃত নদীর সংখ্যাই হচ্ছে এখানে বেশি। অন্য যে নদীগুলো আছে সেগুলো অনেকগুলো নালায় পরিণত হয়েছে এবং কার্যত সবগুলো নদীই এখন মৌসুমী নদী। এখন আর 12 মাসী নদী বলতে এই অঞ্চলে কোনো নদী নেই। রংপুর অঞ্চলের তিস্তা নদীকে ঘিরে এবং এর শাখা প্রশাখা সহ এক সময় 3 শতাধিক নদ নদী ছিল। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর।
বারবার সময় দিয়েও অনলাইনে ভ্যাট নিবন্ধনের কাজ শুরু করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। এজন্য সব প্রস্তুতি রয়েছে দাবি করে প্রকল্প কর্মকর্তা জানান, অক্টোবরে নিবন্ধনের কাজ শুরু হবে। প্রথম পর্যায়ে নিবন্ধন হবে বৃহৎ করদাতা ইউনিটে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর। তবে রাজধানী ঢাকার বাইরে সব ভ্যাট অফিসে আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিত করা না হলে 2017 জুলাইয়ে নতুন মূসক ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বর্তমানে যে কোনো কোম্পানি কথা ছিল চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012। তবে প্রস্তুতি না থাকায় তা পিছিয়ে বাজেট বক্তব্যে 2017 জুলাই বাস্তবায়নের ঘোষণা দেন অর্থমন্ত্রী। দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি যথাযথ নয়। এদিকে নির্ধারিত সময়ে এই আইন বাস্তবায়নের প্রথম ধাপে অনলাইনে মূসক নিবন্ধন শুরু করতে যাচ্ছে এনবিআর। এর আগে এবছরের জানুয়ারি ও আগস্টে নিবন্ধন শুরুর কথা থাকলেও 2 দফায় পেছানো হয়। প্রকল্প কর্মকর্তা জানান, বর্তমানে নিবন্ধিত মূসক প্রতিষ্ঠানের সংখ্যা 8,40,000। এর মধ্যে রিটার্ন দাখিল করে মাত্র 32,000। নতুন আইন বাস্তবায়ন হলে নিবন্ধিত সব প্রতিষ্ঠানকে রিটার্ন দাখিল করতে হবে। মোট যে রাজস্ব আয় হয় ভ্যাট খাতে তার 60% আয় হয় বৃহৎ করদাতা ইউনিট থেকে। ট্যাক্স পেয়ারের সংখ্যা 160টি প্রতিষ্ঠান। এই 160টি প্রতিষ্ঠানকে আমরা প্রথমে নিবন্ধিত করব, তারপরে আমরা এই এক সপ্তাহের মধ্যে ধরুন ঢাকার অন্যান্য 5-6টি কমিশনারেট আছে তাদেরকেও আমরা নিবন্ধিত করব। তবে অনলাইন নিবন্ধন ও নতুন মূসক আইন বাস্তবায়নে মাঠ পর্যায়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নতুন সিস্টেম যদি বাস্তবায়ন করতে হয়, আমি মনে করি 3টা জিনিসের সঠিক সমন্বয় দরকার। প্রথম হলো ইনফ্রাস্ট্রাকচার, সেকেন্ড হলো আপনার কানেক্টিভিটিটা ফুল টাইম থাকতে হবে, আর একটা চ্যালেঞ্জ হলো যে সিস্টেমটা ডেভেলপ করবে ওই সিস্টেমটা সম্পর্কে স্টেক হোল্ডাররা ভালোভাবে ট্রেন্ড কিনা। এদিকে এই আইন বাস্তবায়নে এনবিআর এর সাথে যৌথভাবে কাজ করার কথা জানায় এফবিসিসিআই। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে আরো 2-3 বছর প্যাকেজ ভ্যাট বহাল রাখার অনুরোধ সভাপতির। যাদের ব্যবসা স্মল তাদের জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যাদের প্রফিটই হয় 2%, তো তারা যদি ভ্যাটের অ্যাকোমোডেশন করতে চায় তো তাকে যদি 7% ভ্যাটে তো 9% লাভ করতে হবে। তাদেরকে আরো 3-4 বছর সময় দিতে হবে। নতুন আইনে কেন্দ্রীয়ভাবে নিবন্ধন করতে হবে সব প্রতিষ্ঠানকে। এরপর 9 ডিজিটের নতুন নাম্বার পাবে করদাতারা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বাসাবাড়িতে লাগানো দেশের সোলার সিস্টেমগুলো ব্যক্তি পর্যায়ে বিদ্যুতের চাহিদায় ভূমিকা রাখলেও অবদান রাখতে পারছে না জাতীয় গ্রিডে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান বলছেন, গ্রিডের সংযুক্তিকরণের ক্ষেত্রে বর্তমানে কারিগরি সক্ষমতার ঘাটতি রয়েছে। তবে তার দাবি, এক্ষেত্রে ব্যাপক গবেষণা চলছে। এদিকে নেট মিটারিং সিস্টেমে হলেও বাণিজ্যিকভাবে এখাতে সরকারের উৎসাহ দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। নবায়নযোগ্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জার্মানি। বিশেষ করে সোলারের মাধ্যমে দেশটির মোট বিদ্যুৎ চাহিদার অন্তত 70% পূরণ হচ্ছে। শুধু বড় আকারের প্ল্যান্টই নয়, এক্ষেত্রে বিশেষ অবদান রাখছে বাসাবাড়ির সোলারগুলো। নতুন ভবনে বিদ্যুৎ সংযোগ পেতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে 2011 সালে সোলার স্থাপনের পরামর্শ দেয় সরকার। এতে বলা হয়, ভবনের অন্তত 3% বিদ্যুৎ চাহিদা মেটাতে হবে সোলার থেকে, তবেই মিলবে নতুন সংযোগ পেতে সেই থেকে ব্যাপক পরিসরে সোলার স্থাপন শুরু হয়। কিন্তু নামমাত্রা লাগানো সেসব সোলারের এখন অনেকগুলো নষ্ট। যেগুলো চলছে সেগুলো শুধু বাসাবাড়ির চাহিদায় অবদান রাখলেও অবদান রাখছে না জাতীয় গ্রিডে। এই যেমন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ছাদে যে বিশাল আকারের সোলার রয়েছে, সেটিতে ভবনের বিদ্যুৎ চাহিদা পূরণ হচ্ছে। এমন হাজারো সরকারি ভবন যখন ছুটির দিনে বন্ধ থাকে, তখন উৎপাদিত বিদ্যুৎ কোথায় যায়? বিশেষজ্ঞরা বলছেন, সরকারি এবং বাসাবাড়ির সোলার যদি জাতীয় গ্রিডে অবদান রাখত, তাহলে তা জাতির জন্যই উপকার হতো। নেট মিটারিং করা উচিত। তার মানে তার বাসার ডিমান্ড শেষ হওয়ার পরে যদি তার এক্সেস এনার্জিটা থাকে, সেটা হচ্ছে যে আপনার যেন গ্রিডে চলে যায়, এবং তখন যেন মিটারটা আপনার উল্টো দিকে ঘুরে। তার মানে ওই পরিমাণ এনার্জি তার থেকে কমে আসবে, এবং এটা খুবই সম্ভব হাউস হোল্ড সিস্টেমে। এ বিষয়ে সরকারি ভাষ্য হলো, জাতীয় গ্রিডে সংযুক্তির জন্য গবেষণা চলছে। আপনি উৎপাদন করে জাতীয় গ্রিডে দেবেন, সেটার জন্য কিন্তু পরিকল্পনা নেওয়া হয়েছে। কিছু টেকনিক্যাল প্রবলেমস আছে গ্রিডের সঙ্গে সম্পর্কিত করার, তো সেইগুলির উপরে গবেষণার কাজও চলছে। তো আমরা চেষ্টা করছি যে এটা কিভাবে ইন্টিগ্রেট করা যায়। তিনি আরো জানান, এখন দেশে প্রায় 40 লাখ পরিবার সোলার সিস্টেমে বিদ্যুতের চাহিদা পূরণ করছে। সারা বিশ্বে খনিজ জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় আগ্রহ বাড়ছে নবায়নযোগ্য জ্বালানিতে। বাংলাদেশও এই প্রক্রিয়ার বাইরে নয়। আর তাই সংশ্লিষ্টরা মনে করেন, ব্যক্তি পর্যায়ের সোলার প্ল্যান্টগুলো যাতে জাতীয় গ্রিডে অবদান রাখে, সে কারণে সরকারকেই উদ্যোগ নিতে হবে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আপত্তি জানিয়ে ইউনেস্কোর দেয়া প্রতিবেদনটি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল রাজধানী বিদ্যুৎ ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এদিকে রামপাল বিরোধী আন্দোলনে জড়িতদের দাবি, সরকারের পক্ষ থেকে এখনই নির্মাণ কাজ বন্ধ না করলে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়তে পারে সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল, প্রাণবৈচিত্র্যের এক অকৃত্রিম আধার সুন্দরবন। যুগের পর যুগ যেখানে মিষ্টি আর লোনা পানির মিশ্রণে গড়ে উঠেছে অমূল্য এক জীববৈচিত্র্যের সম্মিলন। এই সুন্দরবনের প্রান্তসীমা থেকে 14 কিলোমিটার দূরে ভারতের সহায়তায় স্থাপন করা হচ্ছে মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র বা রামপাল বিদ্যুৎ প্রকল্প। প্রকল্পটি নিয়ে দেশের ভেতরে বাইরে চলছে নানা বিতর্ক, সমালোচনা। এমনকি জাতিসংঘের পক্ষ থেকেও ইউনেস্কো এর প্রতিবাদ জানিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে আগস্টে সরকারের কাছে প্রতিবেদনও দেয়া হয়েছে। শনিবার বিদ্যুৎ ভবনে এক বৈঠক শেষে প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রী গণমাধ্যমকে জানান, গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে ইউনেস্কোর উদ্বেগ। আমরা যে পাওয়ার প্ল্যান্টগুলো করতে যাচ্ছিলাম এবং যাচ্ছি, সেখানে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সমালোচনা হয়ে আসছে, কতগুলো কনসার্ন হয়ে আসছে। সেগুলি কিন্তু আমরা কনসিডার করছি বলেই কিন্তু আমরা এই স্টাডিগুলিতে যাচ্ছি আরও সিরিয়াসলি। ইউনেস্কো রিপোর্ট তো আমরা অনেক আগেই পেয়েছি এবং ইউনেস্কো যেটা বলতে চাচ্ছেন সেই বিষয়গুলো তো বিভিন্ন অ্যাক্টিভিস্টরা তারা বলেও আসছেন এবং আমরা চাচ্ছি, ইউনেস্কো আশা করছেন যে যেই কনসার্নগুলো তাদের, সেই কনসার্নগুলো আমরা কীভাবে মিট করব। তো আমাদের জবাবটা এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে তাদের জবাবটা দিবেন। এদিকে দীর্ঘদিন ধরে রামপাল বিরোধী আন্দোলনে সম্পৃক্ত অধ্যাপক আনু মোহাম্মদের মতে, অতি সত্বর প্ল্যান্ট নির্মাণের সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে সুন্দরবন হারাতে পারে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা। ইউনেস্কোর উদ্বেগ, বাংলাদেশের বিশেষজ্ঞদের উদ্বেগ, বাংলাদেশের জনমত, সমস্ত কিছু উপেক্ষা করে সরকার যদি এটা করতেই চায়, অগ্রসর হয়, তখন ইউনেস্কোর হাতে একটাই অস্ত্র আছে, সেটা ইউনেস্কো ব্যবহার করবে বলে তাদের ইঙ্গিত আছে। সেটা হচ্ছে এটা বিশ্ব ঐতিহ্য হিসেবে সুন্দরবনের যে নির্দেশ করা আছে, নির্দিষ্টভাবে এটা যে বিশ্ব ঐতিহ্যের তালিকার মধ্যে আছে বিশ্বব্যাপী, সেটা থেকে সুন্দরবন বাদ পড়ে যাবে। তার মতে, পৃথিবীর অন্যতম এই ম্যানগ্রোভ বনকে রক্ষা করতে না পারলে বিশ্ব দরবারে বাংলাদেশ বড় রকমের ভাবমূর্তি সংকটে পড়বে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর নির্মাণ কাজ 37% সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেনাবাহিনীর সার্বক্ষণিক নিরাপত্তায় দেশের বৃহত্তম এই প্রকল্পে প্রায় 3000 বিদেশি কাজ করছেন বলেও জানান মন্ত্রী। গতকাল নোয়াখালীর কবিরহাটে সেনাবাহিনী নিয়ন্ত্রিত ট্রাস্ট ব্যাংকের 108তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক সহ ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাণিজ্যিক ঋণের পাশাপাশি কৃষি, গ্রিন ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, রিটেইল ও ক্ষুদ্র ও মাঝারি খাতে অর্থায়ন বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে ব্যাংকের আমানত প্রায় 15,600 কোটি টাকা। এটি একটি সরকারি ব্যাংক হওয়ার প্রেক্ষিতে আমি অনুরোধ করব, এমডি মহোদয় আছেন এখানে এবং সেনাপ্রধানও আছেন, আমাদের এই এলাকার গরিব মানুষগুলোকে, গরিব ব্যবসায়ীদেরকে যেন আমরা একটু আউট অফ দ্য ওয়ে সুযোগ দিতে পারি। বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্টটি হচ্ছে কি বলুন তো? পদ্মা সেতু। প্রায় 3000 বিদেশি ওখানে কাজ করছে, কনসালটেন্ট, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান। সেনাবাহিনীর উপস্থিতিতে সে কাজটি আমরা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। অলরেডি আমরা পাইলিং হয়ে গেছে প্রায় 37-এর মতো এবং কাজেরও অগ্রগতি 37-38% আমাদের হয়ে গেছে। মৌসুমের শেষে উপকূলীয় নদী ও সমুদ্রে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। দক্ষিণের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটার বিএফডিসি ঘাটে ফিরছে কর্মচাঞ্চলতা। পাইকার, আড়তদার, জেলে ও শ্রমিকদের ভিড়ে মুখরিত এখন ঘাটটি। সমুদ্রে মাছ ধরার নিরাপদ পরিবেশ তৈরি হওয়ায় ও ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় দারুণ খুশি এখন জেলেরা। বিএফডিসি কর্মকর্তারা বলছেন, এতে বেড়েছে সরকারি রাজস্ব আদায়ের পরিমাণও। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
একের পর এক জলদস্যু বাহিনীর আত্মসমর্পণে গভীর সমুদ্রে মাছ ধরা নিরাপদ পরিবেশ ফিরে পেয়েছে জেলেরা। আর সেই সাথে গত কয়েক সপ্তাহ ধরে বেড়েছে ইলিশ মাছের পরিমাণও। প্রতিদিন শত শত ট্রলার মাছ বোঝাই করে ফিরছে বরগুনার পাথরঘাটার বিএফটিসি ঘাটে। সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্রির জন্য শত শত মন ইলিশ মাছ উঠছে ট্রলারগুলো থেকে। আড়তদারদের মাধ্যমে পাইকাররা মাছ কিনে পাঠাচ্ছেন দেশের বিভিন্ন মোকামে। যে মাছ এখন বর্তমানে পড়তে আছে 3-4 বছর এরকমের মাছ আপনি পরে নাই। সাগরে এখন ডাকাত নাই, জেলেরা এখন নির্বিঘ্নে মাছ শিকার করতে পারতেছে। আগে এই ঘাটে যারা কাজ করতো 200 টাকা পাইতো, তারা এখন 300-400 টাকা পাইতেছে। বিএফটিসি কর্মকর্তা বলছেন, মাছের পরিমাণ বাড়ায় বেড়েছে সরকারি রাজস্ব আদায়ের পরিমাণও। গত বছরের তুলনায় ইনশাআল্লাহ এবার মাছের আমদানি অনেক বেশি। মাছের পরিমাণ বাড়াতে একদিকে যেমন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রেভিনিউ বেশি আদায় হয়েছে। গত বছর পুরো সেপ্টেম্বর মাসে মাত্র 360 মেট্রিক টন ইলিশ মাছ ওঠে বিএফটিসি ঘাটে। আর এ বছর সেপ্টেম্বর মাস শেষ না হতেই 1000 মেট্রিক টনেরও বেশি ইলিশ উঠেছে। সময় সংবাদ, বরগুনা। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী চাকরি মেলা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হারুন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী কেরিয়ার ফেয়ার। এখানে আজ সকাল 9টা থেকে এই কেরিয়ার ফেয়ার শুরু হওয়ার কথা থাকলেও আসলে কিছুক্ষণ পর এখানে শুরু হয়েছে। যেমন আমরা যে 9টা থেকে টোকেন দেয়া এবং রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামে, আমরা দেখেছি যে সেখানে প্রায় 10টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানে একটি উদ্বোধনী অনুষ্ঠানও চলছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আলী আকবর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন। তো এই মুহূর্তে আমরা এখানে আছি যে জায়গাটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে এগ্রিকালচার অনুষদ আছে সেই অনুষদের করিডোরে এখানে মেলা শুরু হয়েছে। এই মেলাতে আসলে যারা চাকরি প্রার্থী রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা এখানে আসছেন, এসে তারা সিভি জমা দিচ্ছেন। এখানে এগ্রো বেসড প্রায় 14টি মাল্টিন্যাশনাল কোম্পানি এখানে অংশগ্রহণ করেছে এই কেরিয়ার ফেয়ারে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখানে আসছেন, এসে বিভিন্ন যে প্রতিষ্ঠানের স্টল রয়েছে সেখানে তারা তাদের সিভি জমা দিচ্ছেন। এবং আমরা এখানে যারা আয়োজক এবং কোম্পানি প্রতিনিধিদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে আসলে আজ সারাদিনই এখানে সিভি সংগ্রহ করা হবে এবং এই সিভি সংগ্রহ করার পর একটি সংক্ষিপ্ত তালিকা করা হবে এবং এই সংক্ষিপ্ত তালিকা ধরে একটি মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং এই মৌখিক পরীক্ষার পরই আসলে তাদেরকে এখানে তাদের পছন্দ মতো এবং যারা উত্তীর্ণ হবেন বা কোম্পানির যাদেরকে পছন্দ হবে তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠান শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা অডিটোরিয়ামে চললেও এখানে যে মেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে শিক্ষার্থীরা আসছেন, এসে তাদের সিভি জমা দিচ্ছেন, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। আমরা এখানে যে স্টল রয়েছে সবগুলো স্টলে দেখতে পাচ্ছি যে এখনো অনেকগুলো স্টলেই যে কর্মকর্তা যারা রয়েছেন তারাও এখনো আসেননি। হয়তো উদ্বোধনী অনুষ্ঠানের পরে সবগুলো যে স্টল আছে সবগুলো স্টলে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছেন তারা থাকবেন এবং তারপরেই মূলত মেলাটা পুরোপুরি জমজমাট হয়ে উঠবে। তো এখনো শিক্ষার্থীরা আসছেন এবং যে স্টলগুলো আছে সেই স্টলে বক্স রাখা আছে সিভি জমা দেওয়ার জন্য, সেখানে শিক্ষার্থীরা সিভি জমা দিচ্ছেন এবং তাদের পছন্দ মতো যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের বাক্সে তারা সিভি জমা দিচ্ছেন। তো আজকে এখানে সিভি সংগ্রহ করার পর পরবর্তীতে একটি সংক্ষিপ্ত তালিকা করে তাদের এখানে নিয়োগ দেওয়া হবে এবং আগামীকালকে একটি গ্রুমিং সেশন হবে শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামে। সেখানে কিভাবে সিভি তৈরি করতে হবে, সিভি লিখতে হবে এবং কিভাবে নিজেকে আপডেট রাখতে হবে এবং চাকরির উপযোগী করার জন্য যে বিষয়গুলো একজন চাকরি প্রার্থীর থাকা দরকার এবং তাদের যে প্রস্তুতি থাকা দরকার সেই প্রস্তুতি নিয়ে আগামীকালকে গ্রুমিং সেশন হবে এবং সেখানে 3 জন বিশিষ্ট ব্যক্তি যারা এই নিয়ে অভিজ্ঞ তারা সেই গ্রুমিং সেশনগুলো পরিচালনা করবেন। সব মিলিয়ে মোটামুটি জমজমাট হয়ে উঠেছে এখানকার কেরিয়ার ফেয়ার। তো কিছুক্ষণ পরে হয়তো এটি আরো জমজমাট হয়ে উঠবে। আমরা আছি আজকে এখানে সর্বশেষ খবর সময় সংবাদের দর্শকদের জানানোর জন্য। তো এই ছিল আসলে আমার কাছে কেরিয়ার ফেয়ারের সর্বশেষ খবর। দর্শক, ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সেখানে চলছে কেরিয়ার ফেয়ার, আর সেই খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। চলে যাচ্ছি পরের খবরে। নীলফামারীর কিশোরগঞ্জে তামাকের পরিবর্তে চা চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ফ্যাক্টরি নির্মাণ করা গেলে চা চাষে অধিক লাভবান হবেন চাষিরা, আর এতে বন্ধ হবে ক্ষতিকর তামাক চাষ।
সাকির হোসেন বাদলের পাঠান তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2014 সালে নীলফামারীর কিশোরগঞ্জে পরীক্ষামূলক চা চাষ করে উপজেলা প্রশাসন। ফলাফল ভালো হওয়ায় পরবর্তীতে 52 বিঘা জমিতে চা চাষ করেন চাষিরা। উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় সবুজে সবুজে ভরে গেছে চা বাগান। জমি থেকে আগাছা পরিষ্কার করে চলছে পরিচর্যার কাজ। কোথাও আবার দল বেঁধে সংগ্রহ করা হচ্ছে চায়ের পাতা। পরে ঢেঁকিতে পিষে সনাতন পদ্ধতিতে প্রস্তুত করা হচ্ছে চা। আর এসব কাজে যুক্ত হয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন এলাকার হতদরিদ্র মানুষ। আগে মানুষের কাজ করছিলাম, এখন চা বাগানে কাজ করতেছি। কৃষি কাজ করছিলাম, সেই কৃষি কাজে ওই টাকা দিয়ে আমার সংসার চলে না। এখন চা বাগান হয়ে আমাদের বংশ অনেক চলতেছে। নীলফামারী জেলার জলবায়ু চা চাষের জন্য বেশ উপযোগী বলে জানালেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা। যেখানে অন্যান্য ভ্যালিতে চায়ের ক্ষেত্রে আউটপুটটা আসতে 3 থেকে 4 বছর সময় লেগে যায়, এই এলাকার টি প্ল্যান্টেশন থেকে দেখা গেছে তা 1.5 বছরের মধ্যে সফলতা পাওয়া যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, উৎপাদিত চায়ের প্রক্রিয়া ও বাজারজাতে একটি কারখানা নির্মাণ করা গেলে চাষিরা আরো বেশি আগ্রহী হবেন। চা চাষ করলে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তাদের একটা মার্কেট থাকবে। যখন চায়ের একটা ফ্যাক্টরি হয়ে যাবে, সাপ্লাই চেইনটা যখন ইমপ্রুভ করবে, তখন আলটিমেটলি তারা কিন্তু তামাকের দিকে ঝুঁকবে না। জেলায় এবার 187 বিঘা জমিতে চা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট। এ লক্ষ্যে চাষিদের বিনামূল্যে সরবরাহ করা হয়েছে 19,000 চারা। সময় সংবাদ, নীলফামারী। নারায়ণগঞ্জের 5 উপজেলায় প্রায় 200 মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বিভিন্ন মণ্ডপে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। শওকত আলী সৈকতের পাঠান তথ্য ও আব্দুল্লাহ মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরতের কাশফুলের নরম ছোঁয়ায় এসেছে দেবী দুর্গার আগমনের বার্তা। সময় যত ঘনিয়ে আসছে, প্রস্তুতি ততই বাড়ছে। নারায়ণগঞ্জের মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বাঁশ ও খড়কুটোর উপর দেয়া হচ্ছে মাটির প্রলেপ। এরপর শিল্পীর নিপুণ আঁচড়ে গড়ে তোলা হচ্ছে 10 ভুজা দেবী দুর্গা সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি। কাজের চাপ অত্যাধিক বেশি আর কি। পূজা তো 8 তারিখে, 7 তারিখের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো আশা রাখি আর কি। জঙ্গি হামলা পরিস্থিতির জন্য আতঙ্ক বিরাজ করছে মানুষের মাঝখানে। সে নিয়ে একটু আমরা ভাবছি যে আগের মতো কি আমাদের ভক্তবৃন্দরা আসবে নাকি একটু কম আসবে। পূজারী ও দর্শনার্থীদের নানা ধরনের সেবা প্রদানের পাশাপাশি নিরাপত্তায় স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছেন আয়োজকরা। সব ধরনের মানুষ যেন এখানে এসে উৎসবের আনন্দটা উপভোগ করতে পারে, সেই চিন্তা রেখেই আমরা কাজটা করি। তো সেই ক্ষেত্রে আমাদের যেমন নিরাপত্তা ব্যবস্থার যে বিষয়টা আছে, সেটার জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরার একটা ব্যবস্থা আছে। টানবাজার, শাহপাড়া, উকিলপাড়া, রামকৃষ্ণ মিশন, দেবক, লক্ষ্মীনারায়ণ আখড়া, এগুলির মধ্যে লোকের সমাগম প্রচুর বেশি, যে কারণে ওখানে একটু নজরদারিটা বেশি থাকবে, সিভিল পুলিশ থাকবে, আর আমাদের ভলান্টিয়াররা তো পর্যাপ্ত পরিমাণ থাকবে। এই উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রতিটি পূজা মণ্ডপকে আমরা কিছু আর্থিক সহযোগিতা করে থাকি। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে এবং আমরা প্রস্তুতি গ্রহণ করেছি যাতে করে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে শারদীয় দুর্গা পূজা উৎসবকে করতে পারি, সেই ব্যাপারে জেলা প্রশাসন সতর্ক রয়েছে। নারায়ণগঞ্জের 5 উপজেলায় এবার 195টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। নতুন করে ঝুঁকির মুখে পড়তে পারে বিশ্ব অর্থনীতি। এর সাথে ঋণের অতিরিক্ত বোঝা মাথায় চাপতে পারে দুর্বল অর্থনীতি দেশগুলোর উপর। এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আংটাডের রিপোর্টে বলছে, উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর মূলধন দ্রুতই দেশগুলোর বাইরে চলে যাচ্ছে। কমছে মুদ্রাস্ফীতি, যা অর্থনৈতিক মন্দা তৈরি করবে শিগগিরই। সেই সাথে ঋণের আকার ছাপিয়ে যাচ্ছে মোট প্রবৃদ্ধিকে। এর আগে 2008 থেকে 2009 সালের অর্থনৈতিক মন্দায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, যা এখনো তারা সামলে উঠতে পারেনি। গেল বছর দেশের বাইরে চীনের বিনিয়োগ রেকর্ড ছাড়িয়েছে। 2015 সালে দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে চীনা বিনিয়োগ 18.3% বেড়ে দাঁড়িয়েছে 14,518 কোটি।
ডলারে, যেখানে একই সময় চীনে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগ ছিল 13,500 কোটি ডলার। অথচ গেল 25 বছরের মধ্যে 2015 সালেই সবচেয়ে ধীরগতি ছিল চীনা অর্থনীতি। এ সময় তাই গবেষণায় দেখা গেছে মার্কেটিং এবং উন্নয়নশীল খাতে দেশের বাইরে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে চীন। রপ্তানি খাতে নির্ভরতা কমিয়ে আনতে ভোক্তা খরচ বাড়ানোর উপর জোর দিচ্ছে দেশটি, উন্নত করছে দেশের প্রযুক্তি খাতকেও। চীনের স্বশাসিত অঞ্চল তিব্বতের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 16,000 ফুট। পৃথিবীর ছাদ নামে পরিচিত এ মালভূমির আশেপাশে থাকা যাযাবর সম্প্রদায় আধুনিকতাকে বুড়ো আঙুল দেখিয়ে পূর্বপুরুষের পশুপালন পেশা এখনো ধরে রেখেছে। চীন সরকার তিব্বতকে নিয়ন্ত্রণ ও সেখানে পর্যটন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিলেও এখনো গ্রীষ্ম মৌসুমের ইয়াকের পাল নিয়ে মাঠে থেকে মাঠে ছুটে বেড়াতে দেখা যায় তিব্বতের যাযাবর জাতিকে। প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্যেই জীবনযাপন করে তিব্বতের মালভূমির যাযাবর সম্প্রদায়। পশুপালনই তাদের একমাত্র পেশা। প্রতি গ্রীষ্মেই সবুজ ঘাসের মাঠে পশু নিয়ে ঘুরে বেড়ায় তারা। শীত মৌসুমে ভারী তুষারপাত আর অতিরিক্ত ঠান্ডার কারণে ঘরের ভেতর কাটাতে হলেও যাযাবর জীবনই তাদের পছন্দ। আমরা এই জীবন ভালোবাসি। আমাদের পূর্বপুরুষেরাও এভাবে বেঁচে ছিল। স্থায়ী বাসস্থান আমাদের পছন্দ নয়। তিব্বতের স্বশাসিত অঞ্চলে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। তবে আশপাশের পাহাড়ি এলাকা যেখানে এই যাযাবরদের বসবাস, সেখানে গত কয়েক দশকে বেড়েছে মানুষের আনাগোনা। এসেছে অবকাঠামোগত পরিবর্তন। শত শত বছর ধরে প্রকৃতির কোলে লালিত এই মানুষগুলো পিচ ঢালা পথে অভ্যস্ত না হলেও পশুর পাল নিয়ে এখন সেই পথেই পাড়ি দিতে হচ্ছে তাদের। চীনের কমিউনিস্ট পার্টি তিব্বতে নানা রকম অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সেখানকার অধিবাসীদের জীবনমান উন্নয়নের কথা বললেও বিশ্লেষকেরা একে তিব্বত নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবেই দেখছেন। চীন সরকার তিব্বতে পর্যটন খাতের উন্নয়নে যে উদ্যোগ নিয়েছে তাতে ব্যাপক সাড়া মিলছে। স্বাভাবিকের তুলনায় উঁচু ভূমিতে বসবাস করা তিব্বতীদের রহস্যময় জীবন দেখতে ছুটে আসছে পর্যটকেরা। এ অন্য এক জগৎ। এখানে এলে মানসিক শক্তি পাই। খুব সাধারণভাবে বেঁচে থাকে তিব্বতের অধিবাসীরা, যা জীবনকে ভালোবাসতে শেখায়। নতুন প্রজন্মের কেউ কেউ পর্যটনের সঙ্গে জড়ালেও অধিকাংশই পূর্বপুরুষের পেশা ধরে রেখেছেন। তিব্বতে অবকাঠামোগত উন্নয়ন ও পর্যটন খাতকে সমৃদ্ধ করে সেখানে নতুন কর্মসংস্থান সৃষ্টি কিংবা আধুনিকায়নের চেষ্টা চললেও পশুপালনকারী এই যাযাবর সম্প্রদায় উঁচু মালভূমিতে ঠিকই তাদের জায়গা খুঁজে নিচ্ছেন। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত লেনদেনে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান তিনটি সূচকই নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সকালের শুরুতে যদিও ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি এক্স ইন্ডেক্স কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও এখন সেটা নিম্নমুখী প্রবণতার দিকে যাচ্ছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের এখন পর্যন্ত 15.55 পয়েন্ট হারিয়েছে এবং অবস্থান করছে 4,664 পয়েন্টে। একই ধারাবাহিকতা রয়েছে ডিএসসি বাছাই সূচক। সেখানে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি 30 ইন্ডেক্স এখানে 4.49 পয়েন্টের মতো হারিয়েছে এবং অবস্থান করছে 1,767 পয়েন্টে। ডিএসসি সরিয়ে ভিত্তিক সূচক ডিএসসি এস ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 2.73 পয়েন্টের মতো কমেছে এবং অবস্থান করছে 1,119 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত 152 কোটি টাকার শেয়ার হাত বদল হয়েছে, যার মধ্যে দর বেড়েছে 102টি প্রতিষ্ঠান, দর কমেছে 125টি এবং অপরিবর্তিত রয়েছে 67টি প্রতিষ্ঠান। আমরা যদি টপ 20 শেয়ারের তালিকাটা একটু দেখে নিই তাহলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি টপ 20 শেয়ার তালিকার 1 নম্বরে অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি ইয়াকিন পলিমার লিমিটেড। এই প্রতিষ্ঠানটি 38 টাকা 30 পয়সা সর্বশেষ লেনদেন এবং 38 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর এবং সর্বনিম্ন 35 টাকা 60 পয়সা অবস্থান করছে। তালিকার 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানটি 153 টাকার সর্বশেষ লেনদেন এবং 155 টাকা 20 পয়সায় সর্বোচ্চ দর নিয়ে তালিকার 2 নম্বর অবস্থান করছে। মোজাফের হোসেন স্পিনিং মিল রয়েছে তালিকার 3 নম্বরে। প্রতিষ্ঠানটি 19 টাকা 30 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 19 টাকা 80 পয়সায় সর্বোচ্চ দর নিয়ে তালিকার 3 নম্বর অবস্থান করছে। জিপিএস ইস্পাত ফিনান্স রয়েছে তালিকার 4 নম্বরে। এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত 18 টাকা 80 পয়সায় সর্বোচ্চ দর এবং 17 টাকা 70 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার 5 নম্বরে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এই প্রতিষ্ঠানটি
5 নম্বর অবস্থান করছে 9 টাকা 30 পয়সায় সর্বোচ্চ দর নিয়ে, এবং সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 9 টাকা 20 পয়সা অবস্থান করছে। লঙ্কা বাংলা ফিন্যান্স রয়েছে তালিকার 6 নম্বরে। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সর্বশেষ লেনদেন আমরা দেখতে পাচ্ছি 31 টাকা 30 পয়সা, সর্বোচ্চ দর 32 টাকা এবং সর্বনিম্ন 31 টাকা 30 পয়সা অবস্থান করছে। তালিকার 7 নম্বর অবস্থান করছে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এই প্রতিষ্ঠানটি 44 টাকা 90 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 45 টাকা 30 পয়সায় সর্বোচ্চ দর এবং 43 টাকা 30 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার 7 নম্বরে রয়েছে প্রতিষ্ঠানটি, বলে দিলাম। এরপরে অবস্থান করছে মোবিল যমুনা লিমিটেড। এই প্রতিষ্ঠানটি 114 টাকায় সর্বশেষ লেনদেন এবং 114 টাকা 80 পয়সায় সর্বোচ্চ দর এবং 113 টাকা 60 পয়সায় সর্বনিম্ন দর এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন সাবমেরিন কেবল কর্পোরেশন লিমিটেড রয়েছে তালিকার 9 নম্বরে। প্রতিষ্ঠানটি 121 টাকা 50 পয়সায় সর্বশেষ এবং 123 টাকা সর্বোচ্চ দর এবং 120 টাকা 80 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। সিএনএ টেক্স রয়েছে তালিকার 10 নম্বরে। টপ 20-র 10 নম্বরে এই প্রতিষ্ঠানটি উঠে এসেছে। এটি 8 টাকা 70 পয়সায় সর্বশেষ এবং 8 টাকা 90 পয়সায় সর্বোচ্চ দর নিয়ে তালিকার 10 নম্বর অবস্থান করছে। অ্যাপেক্স ট্যানারি রয়েছে তালিকার 11 নম্বরে। প্রতিষ্ঠানটি 152 টাকায় সর্বোচ্চ লেনদেন এবং 156 টাকা 40 পয়সায় সর্বোচ্চ দর এবং 150 টাকা 60 পয়সায় সর্বনিম্ন দর নিয়ে তালিকার 11 নম্বর অবস্থান করছে। এই প্রতিষ্ঠানটি এক মিলিয়াপ রয়েছে তালিকার 12 নম্বরে। এটি 106 টাকা সর্বশেষ লেনদেন নিয়ে তালিকার 12 নম্বর অবস্থান করছে। আইপিডিসি রয়েছে তালিকার 13 নম্বরে। এটি 38 টাকা 50 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 39 টাকা সর্বোচ্চ দর, যদিও 38 টাকা 20 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। তালিকার 14 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিল রয়েছে। এই প্রতিষ্ঠানটি 10 টাকা 60 পয়সায় সর্বশেষ এবং 10 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। এরপরে রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড এবং এর 16 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সিএমসি কামাল রয়েছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের তালিকায় এখন পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলোর নাম জানিয়ে দিলাম। আবারও জানিয়ে দিচ্ছে এই সময় বাণিজ্যের শিরোনামগুলি। বাংলাদেশের 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে। প্রায় 50 লাখ মানুষ চাল কিনছে 10 টাকা কেজিতে। ভয়েস অব আমেরিকার সাথে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দখল সহ নানা কারণে বছরে বেশিরভাগ সময় পানি থাকে না বেশিরভাগ নদীতে। নজরদারি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের অভাবকে দুষছেন নদী বিশেষজ্ঞরা। বারবার সময় দিয়েও অনলাইনে ভ্যাট নিবন্ধনের কাজ শুরু করতে পারেনি এনবিআর। প্রকল্প কর্মকর্তা জানালেন শুরু হবে অক্টোবরেই। ঢাকার বাইরে সুযোগ সুবিধা নিশ্চিতের তাগিদ। বাসাবাড়িতে সোলার সিস্টেম ব্যক্তি পর্যায়ে বিদ্যুতের চাহিদা মেটালেও অবদান নেই জাতীয় গ্রিডে। সংযুক্ত করতে গবেষণা চলছে দাবি কর্তৃপক্ষের। এবং উপকূলে জেলেদের জালে ধরা পড়ছে পর্যাপ্ত ইলিশ। দক্ষিণের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে চলছে কর্মচাঞ্চল্যতা, বেড়েছে রাজস্ব আদায়ের পরিমাণও। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।